অনেকেই কমপ্লেন দিচ্ছিল দীর্ঘদিন ধরে যে আমার মাইকটা থেকে খুব চিপার কোয়ালিটির অডিও আসছে। তো আজকে একটু ঘাটাঘাটি করে আমি আমার মাইক্রোফোন থেকে নয়েজ ক্যান্সেলেশনটা মেবি অফ করেছি, ওইটাই টেস্ট করছি, দেখি আজকে সাউন্ড কোয়ালিটি কেমন আসে এবং আপনাদের মতামত জানায়েন যে সাউন্ড কোয়ালিটি এখন ঠিক আছে কিনা বা আগের থেকে বেটার কিনা। আসসালামু আলাইকুম, দিস ইজ ইউর ব্রাদার সাজিদ রহমান। আপনাদের সাথে আজকে অনেক বিষয় নিয়ে শেয়ার করব, কিছু ব্যাপার শেয়ার করব। তার মধ্যে একটা হচ্ছে এই মাত্র আমি কিছু জিনিস ফেস করেছি, সেই ব্যাপারগুলা আপনাদের জ্ঞাতার্থে জানাবো। আর একটা মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার, ওইটা আমি ভিডিওর লাস্টে বলবো ইনশাআল্লাহ। এই মাত্র আমি যেই ব্যাপারটা ফেস করলাম সেটা হচ্ছে, আপনারা অনেকেই হয়তো MNP এই টার্মটার সাথে ইউজ টু, মোবাইল নাম্বার পোর্টেবিলিটি অথবা মোবাইল নাম্বার প্রোটোকল, এই টার্মটার সাথে হয়তো ইউজ টু আপনারা অনেকেই হবেন। বেশ কিছু বছর যাবত এমন একটা সার্ভিস আপনার মোবাইল কোম্পানি অপারেটর টেলিকমিউনিকেশন থেকে প্রোভাইড করছে যে আপনি নাম্বার সেম রেখে আপনার অপারেটর চেঞ্জ করে ফেলতে পারবেন। ফর এক্সাম্পল, আপনার গ্রামীণের অপারেটর আপনি আছেন, ইউজ করছেন, আপনার গ্রামীণের অপারেটর কোনো কারণে পছন্দ হচ্ছে না বা কোনো কারণে আপনি সেই অপারেটর থেকে শিফট হতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি বাংলালিংকে আসতে চাচ্ছেন, আপনি বাংলালিংকে আসতে পারবেন আপনার গ্রামীণের এক্সিস্টিং যে নাম্বার আছে ওইটাকে বহাল রেখে। তো এর জন্য আপনার প্রথম অবস্থায় আমার যতদূর ধারণা তেমন কোনো খরচই লাগতো না। আর এখন 460 টাকার মতো গ্রামীণ ফোন ক্লেম করে, আর বাকি অপারেটর কথা আমি জানি না। তো এইটা মাঝে এই প্রবলেমটা হয়েছে, আমি প্রবলেমই বলবো, কারণ MNPর যথেষ্ট সমস্যা রয়েছে, ওটিপি সমস্যা থেকে শুরু করে অনেক ধরনের প্রবলেম প্রথম অবস্থায় যারা করেছে তাদের ফেস করতে হয়েছে। এখন হয়তো অনেকটা ইজি হয়েছে, তারপরেও এই অপারেটর চেঞ্জ করলে অনেক ধরনের প্রতিবন্ধকতা আসতে পারে মাদার কোম্পানি যখন আপনি সুইচ করে ফেলবেন। আচ্ছা, এরপরে আসি, আমি যে অপারেটর ইউজ করি সেই মাদার কোম্পানি থেকে আমি অন্য অপারেটরে সুইচ করে ফেলেছিলাম, এটা আমি করি নাই, বা এনি চান্স এটা করা হয়েছিল। এখন আমি মাদার কোম্পানিতে ব্যাক করতে চাচ্ছি, সেক্ষেত্রে এখন বর্তমানে 2025 সালের সিমের যে খরচ, সেই খরচ বের করতে হবে। আমি যদি সিম নিতে চাই, সিমের খরচ বের করতে হবে, এই জাতীয় খরচাদি আছে। এই ব্যাপারগুলো জানতে গিয়ে আমি যেটা চিন্তা করলাম যে, ধরেন আমরা বাসাবাড়িতে আমাদের স্ত্রী, আমাদের মা, বোন, অনেকের জন্যই আমরা সিম কিনে থাকি, তাই না? যে নতুন একটা সিম কিনবো, এই সিমের নাম্বারটা শুধুমাত্র আমার কাছে থাকবে এবং তার ফ্যামিলি মেম্বার্সদের কাছে থাকবে, যেটা সিকিউর থাকবে, আমি ছাড়া অথবা একেবারে ফ্রেন্ডসের ফ্যামিলি ছাড়া এটার অ্যাক্সেস কারো কাছে থাকবে না, বা এটা কেউ জানবে না এই নাম্বারটা। এরকমভাবে আমরা অনেকেই চাই সিম কিনতে। এইটা 2025 সালে এসে আপনি চাইলেও এটা সম্ভব হবে না। কেন হবে না আমি সেটা একটু ভেঙে বলি আপনাদেরকে। ধরেন আপনাদের বাসার এলাকায় অনেকেই আপনারা দেখেছেন নিশ্চয়ই, ব্যাঙের ছাতার মতো ছাতি নিয়ে বসে সিম বিক্রি করছে, 10 টাকা, 20 টাকা, 30 টাকা, 50 টাকা, 100 টাকা। সিমে অনেক অফার থাকছে, এইটা না ওইটা, ওইটা না এইটা, এইভাবে অনেক সিম আপনারা দেখেন। তো আপনারা অনেকেই 20 টাকা থেকে 30 টাকা দিয়ে সিম দেখে আপনারা একটা সিম কিনে ফেলেন, চিন্তা ভাবনা না করে যে আমি কমে পাচ্ছি। আমরা বাঙালি যেই টেন্ডেন্সিতে বিলং করি সেটা হচ্ছে যে আমি যেখানে কম পাবো সেখান থেকে আমি পারচেস করব, অথবা কম টাকায় সার্ভিস যে দেয় সেই ভালো, বেশি টাকায় যে দেয় সে হচ্ছে ডাকাত, এরকম একটা পারসেপশন আমাদের মধ্যে আছে। তো নো ইস্যুস। হ্যাঁ, এখন এই জায়গাটা থেকে প্রবলেমটা কি হয়, আপনি ওই সিমটা কেনার পরে আমি এইটার সাথে একটু ইন্টারকানেক্টেড বিধায় আমি অনেক তথ্য আমি আপনাদের সাথে শেয়ার করতে পারছি, এবং অনেক তথ্য আমি নিজে ফেস করেছি, সেই জায়গা থেকেও বলছি যে প্রবলেমটা কোথায় হয়। প্রবলেমটা হলো আপনি সিমটা ইউজ করছেন, আপনার সিম থেকে অনাকাঙ্ক্ষিত কিছু ফোন আসছে যেটা আপনি এক্সপেক্ট করছেন না, আপনি চাচ্ছেন না সেই ফোনগুলা। আপনি ফোন আসছে, আপনি ওই সিমে যদি হোয়াটসঅ্যাপ খুলেন, সেই সিমে হোয়াটসঅ্যাপে আননোন বেশ কিছু নম্বর থেকে আপনার মেসেজ আসছে, কল আসছে, আপনাকে বিরক্ত করছে, আপনাকে বলছে যে এই নাম্বারটা তো অমুক বিলং করে, আপনি কেন কথা বলছেন, আপনি কে? আপনি তখন অবাক হয়ে যাচ্ছেন যে এরকম তো হওয়ার কোনো কারণ নেই, আমি নতুন সিম কিনলাম। ইভেন দো আমি যদি আপনাকে মেনশন করে বলি, আপনি যদি কাস্টমার কেয়ার থেকে কিনেন, অর্থাৎ গ্রামীণ ফোন কাস্টমার কেয়ার, বাংলালিংক কাস্টমার কেয়ার,
অ্যান্ড সো অন। এদের থেকেও যদি আপনি সিম কিনেন, নতুন সিম, এই প্রবলেমটা তাদের থেকে কিনলেও হবে। পার্থক্যটা কোথায়? আপনি কাস্টমার কেয়ার থেকে একটা সিম কমের পক্ষে 400 থেকে 500 টাকা দিয়ে কিনছেন, আর বাইরে যেই ছাতার নিচ থেকে আপনি কিনছেন সেটা আপনাকে হয়তো ম্যাক্সিমাম 50 টাকা কস্ট হচ্ছে বা 100 টাকার মতো কস্ট যাচ্ছে আপনার। প্রবলেমটা আপনি কী ফেস করছেন? এইগুলো, এই যে অনাকাঙ্ক্ষিত ফোন, এবং আপনার ধরেন আপনি যখন চাচ্ছেন না, অর্থাৎ আপনার ওই নাম্বারটা পাবলিক, এর মানে হচ্ছে আপনার নাম্বারটা আপনার আগে একজন বা একের অধিক ব্যক্তি ইউজ করেছেন। আপনি চাইলেও সেটা অফ করতে পারবেন না, আপনি চাইলেও এর থেকে বের হয়ে আসতে পারবেন না, আপনার কোনো ওয়ে নাই। বাংলা লিংকের কাস্টমার কেয়ারে যাব, এতক্ষণ ছিলাম গ্রামীণ ফোনের কাস্টমার কেয়ারে। আজকে মোটামুটি প্রজেক্ট নিয়েই বের হয়েছি। আজ দ্বিতীয় দিন রমাদানের মধ্যে, এই রোদের মধ্যে বের হলাম। ইউজুয়ালি আমার কাজ যা করার, মানে রমাদানের মধ্যে সম্ভাব্য কাজগুলো আমি আগেই সেরে ফেলেছি আর কি। বাংলা লিংক তেঁতুলতলা মোড়ে চলে এসেছি না? এই যে বাংলা লিংকের কাস্টমার কেয়ার, অর্থাৎ সামনে থেকে রিটার্ন নিতে। তো যা বলছিলাম যে আপনি কাস্টমার কেয়ার থেকে কিনলেন, আপনি মনে মনে এক্সপেক্ট করলেন যে আমি তো কাস্টমার কেয়ার থেকে এত টাকা দিয়ে কিনেছি একদম একটা ব্র্যান্ড নিউ ফোন, যে আমার ফোনে কোনো অনাকাঙ্ক্ষিত ফোন আসবে না, এটা আমি এক্সপেক্ট করতেই পারি। কিন্তু না, সার্ভিস বন্ধ নাকি? তো 4:30 PM। আচ্ছা, মেজাজটা একটু খারাপই হচ্ছে বলবো, কারণ আজকে যেই কয়টা কাজ মানে উইশ লিস্টে নিয়ে বের হয়েছে, একটাও আমার যেই ডিজায়ার্ড ওয়েতে কাজটা সলভ হওয়ার কথা ছিল, একটাও হচ্ছে না। এইটা যাই হোক, এতে হয়তো কল্যাণ আছে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমি বিজয়গাথা কমিউনিটি সেন্টারের সামনে, কোন দিকে আসবো? বিজয়গাছা থেকে ওই যে নিউ মার্কেট 77 দিকে যাইতে দুইটা বিল্ডিং, একটা হচ্ছে প্রথমটা ক্যাসার হচ্ছে সালামের পরেরটা। কেন আমার বাসার ঠিক পরের বাসাটা, বাসায় ঢুকে দুই তলা চলে আসলে হচ্ছে। আমি বেসিকলি আমার এক ফ্রেন্ডের একটা ডিস্ট্রিবিউশন হাউস আছে, ওর ওইখানে যাব একটা কাজে, তো সেই জন্যই ওকে ফোন দিলাম। এইটা হচ্ছে মেবি এইটা, ইয়েস। ওর অফিস চেঞ্জ করেছে, এই জন্য আমি আগে পরে এসেছি। হচ্ছে ওর খালিশপুর একটা অফিস ছিল এখানে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বহুত দিন পরে ফ্রেন্ডের সাথে দেখা হইলে যা হয়, ওর সাথে খুব কমই সাক্ষাৎ হয় এখন। একটা সময় একদম একসাথেই থাকতাম আমরা। ও আজকে বের হতে দিল না, যার ফলশ্রুতিতে ইফতার হয়ে গেল, মাগরিব হয়ে গেল। ও ইফতার ওর প্রোডাকশন হাউসেই করলাম, সরি ডিস্ট্রিবিউশন হাউসে। এইখান থেকে এখন আর একটা ছোট্ট কাজ আছে। যা বলছিলাম যে আজকের কোনো কাজই সেরকমভাবে আসলে ব্যাটে বলে মিলছে না, ফর সাম রিজন, জানি না, হয়তো এর মধ্যেই কল্যাণ নিহিত আছে। আর এখন যাচ্ছি নিউ মার্কেটে, পেছন থেকে যাই, কারণ ঈদের সময় বাইক রাখার একটা হ্যাসেল হইতে পারে। এই জন্য কি হলো, আরে ইনার চোখ কোন দিকে? এটা তো রাস্তা যাওয়ার। ফোনের একটা কাভার কিনতে হবে। এখন এখানে দেখি দুইটা দোকান আছে পরিচিত, এনাদের কাছে আছে কিনা। সিলিকন নেই?
তো যা বলছিলাম, আপনাদের সাথে যে কনভারসেশন আমার শেষ হয়নি সেটাকে শেষ করা যাক। বলছিলাম সিম অপারেটরের কথা। আপনারা যদি চান যে আমি কাস্টমার কেয়ার থেকে যে কোনো মোবাইল অপারেটরের একটি সিম কিনবো, সেই সিম একদমই ব্র্যান্ড নিউ হবে, কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত কল আসবে না, এইটা পসিবল না। অর্থাৎ আপনি যেই সিমই এখন কিনছেন না কেন, কাস্টমার কেয়ার থেকে কিনুন অথবা বাইরে থেকে কিনেন, আপনার সিমটি পূর্বে ব্যবহৃত হয়েছে তার সম্ভাবনা 99.99%। তার কারণ হচ্ছে বিটিআরসি থেকে প্রত্যেকটি অপারেটরের জন্য নতুন করে কোড দেওয়া বন্ধ করে দিয়েছে, যার দরুন ধরেন গ্রামীণফোন, বাংলালিংক, রবি, এয়ারটেল, এদের পূর্বের যে গ্রাহকরা ছিল দেখা যাচ্ছে অনেকেই সিম ডিঅ্যাক্টিভেশন করে ফেলে, অনেকেই কিছুদিন পর সিম ইউজ করে না। এই সিমগুলোকে রিইউজ করা হচ্ছে, রিসাইকেল করা হচ্ছে, যার ফলে এই পূর্বের নাম্বারগুলো আগের ব্যবহারকারীর যেই গ্রাহকদের কাছে ছিল তারা পরবর্তীতে সেই নম্বরে ফোন করছে, সেই হোয়াটসঅ্যাপে মেসেজ দিচ্ছে, যার কারণে এই ধরনের সমস্যার তৈরি হচ্ছে। আমি গিয়েছিলাম গ্রামীণফোনের কাস্টমার কেয়ারে, আমি গিয়েছিলাম বাংলালিংকের কাস্টমার কেয়ারে। আমার যেই দুইটা প্রবলেম ছিল, দুইটা প্রবলেমের একটার সলিউশন আমি পাই নাই। তার কারণ হচ্ছে এখন একটি সিম কিনতে গেলে 500 টাকার মতো খরচ হবে, এবং যদি আমি সিম করতে চাই, আমি যদি গ্রামীণফোনের 01711 সিরিজের সিম নিতে চাই তাহলে 1500 টাকা খরচ পড়বে, যেটা আমার জন্য একেবারেই গুড ফর নাথিং একটা খরচ, এবং আমার এটার কোনো প্রয়োজনই নাই। আমার প্রয়োজন ছিল একটা নতুন সিমের। যেহেতু আমি জানতে পারলাম কাস্টমার কেয়ার থেকে, আমার পরিচিত এক ভাই ছিলেন বিধায় আমাকে বিষয়টা বুঝিয়ে বললেন, আমি যেই কারণে সিম কিনতে চাচ্ছি সেই কারণটা আমার সলভ হবে না। আমি 2বার ডাকবাংলায় যাচ্ছি, একবার আমি কাজ শেষ করতে পারিনি, ভুলে গিয়েছিলাম, এখন আবার আমাকে যেতে হচ্ছে। তো আজকে লিস্ট করে নিয়ে গেছি, একদম 8টা পয়েন্ট ছোট্ট একটা চিরকুটে লিখে, না লিখে নিয়ে গেলে এখন এমন একটা অবস্থা হয়ে গেছে যে সব কয়টাই দেখা যাচ্ছে এমার্জেন্সি, কোনোটা ছেড়ে কোনোটা যদি সরে যায় তাহলে আমার আবার যেতে হবে। এই জন্যে ছোট ছোট করে লিখে আমি বাইকটা একটা জায়গায়, নির্দিষ্ট একটা জায়গায় পার্ক করবো ইনশাআল্লাহ, তারপর ওইখান থেকে চিরকুট দেখে দেখে ওই কাজগুলো করব। আপনারা যেই ডিস্ট্রিবিউশন হাউসের ভিডিও দেখলেন, ইফতারের ভিডিও, এটা হচ্ছে আমার একটা ফ্রেন্ডের, ও এই আমাদের খুলনার রিজিওনাল ডিস্ট্রিবিউটর। কিভাবে যে ভ্যান ডানে বামে পেছন থেকে সিএনজি এসে একদম ক্লোজ কল এসে হর্ন দিচ্ছে, সাইড থেকে হুট করে মানুষ ডানে বামে চলে যাচ্ছে। আমার সমস্যাগুলো মাঝে মাঝে আমার নিজেরই ফিল হয়, মনে হয় যে আমারই হয়তো সমস্যা, আমার খেয়াল কম। এনিওয়েজ, তো যা বলছিলাম যে আমার ওই ফ্রেন্ড, ওর যে ডিস্ট্রিবিউশন হাউস, ওইখানে ওর যে কোম্পানির ডিস্ট্রিবিউটর, ও খুলনার রিজিয়নের দায়িত্বে আছে। টোটাল খুলনার রিজিওনাল ডিস্ট্রিবিউশন ওর আন্ডারে। তো ওর আন্ডারে অলমোস্ট বলা যায় যে শখানেক অথবা শতাধিক, আমি এক্স্যাক্ট নাম্বারটা বলতে পারলাম না আপনাদেরকে, শতাধিক এমপ্লয়ি ওর আন্ডারে কাজ করে। ও যেটা করেছে আলহামদুলিল্লাহ খুব ভালো একটা উদ্যোগ নিয়েছে এই রমাদানে। সেটা হলো প্রতিদিন ইফতারের সময় ওদের এমপ্লয়ি সহ রাস্তায় ওরা যেই পথচারীদের পায়, যেই নিম্ন আয়ের মানুষদের পায়, খেটে খাওয়া মানুষদের পায়, তাদেরকে প্রত্যেককে প্রতিদিন, যাদেরকে ওরা নির্দিষ্ট একটি সময়ের মধ্যে পায়, ওই সময়ে ইফতারের জন্য নিয়ে আসে ওদের হাউসে এবং ইফতার করায়। যেটা আমার কাছে খুবই খুবই মহানুভবতার একটা পরিচয় লেগেছে, এবং আমার কাছে খুবই ভালো লেগেছে কাজটা। নিঃসন্দেহে কাজটা অনেক সওয়াবের, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে এই তৌফিক নসিব করেন। তো আমি তাদের সাথে ইফতার করলাম। আমার ইফতার করার কথা ছিল না, আমি ওর সাথে একটা ছোট কাজের জন্য গিয়েছিলাম, কাজটা সেরে আমার চলে আসার কথা ছিল, তো ভাগ্যক্রমে থেকে যেতে হয়েছে, এবং ও আসলে একসাথে আমরা ইফতার করলাম। তো আমার খুবই ভালো লাগলো যে অনেক মানুষও আমাকে বলছিল যে অনেক মানুষ ইফতার করে, তোর ভালো লাগবে, থেকে যা। তো ওই জোর করে রাখলো, তো আলহামদুলিল্লাহ ভালো লাগলো। ইফতারের পর আপনাদের সাথে আর কথা হয়নি। আজকে বেসিক্যালি গতকালকের ফুটেজ আপনারা যা দেখেছেন, আজকে হচ্ছে তার পর দিন। সেমভাবে আজ বের হয়েছি মারুতি সুজুকি।
কালারটা তো বেশ পপ আপ কালার। যাই হোক, এই হলো একটা ব্যাপার। অনেক বিষয় আসলে আপনাদের সাথে শেয়ার করতে ইচ্ছা করে, কিন্তু আমাদের দেশীয় যেই সমস্যাগুলো আছে এবং আমাদের দেশীয় যেই মানুষের পার্সপেক্টিভ, এবং ধরেন আমি কোনো পলিটিক্যাল ভিউস নিয়ে কথা বলবো, আমার একান্ত ব্যক্তিগত মতামত শেয়ার করব, আমাকে একটা ক্যাটাগরাইজ করা হয়ে যাবে। ফর এক্সাম্পল, আমি কোনো রাজনৈতিক দলের হয়ে কথা বললে সেই রাজনৈতিক দলের বিপক্ষে যারা আছে তারা আমার বিরুদ্ধে চড়াও হবে। সেমভাবে আমার কাছে যেটা ফিল হয় অনেক সময় আমি আপনাদেরকে বলতে পারি না, তার কারণ হচ্ছে ফ্রিডম অফ স্পিচ আমাদের দেশে নাই, আনফর্চুনেটলি নাই, স্টিল নাই। এখন আমি যদি আপনাদেরকে বলি বাংলাদেশের কিছু মেজর প্রবলেম নিয়ে কথা বলবো, আমি আপনাদের সাথে আমি যা দেখেছি, যেই দলের যে সমস্যা দেখেছি, মেজরিটির যে সমস্যা দেখেছি সেটা নিয়ে কথা বলবো, সাথে সাথে আমাকে ক্যাটাগরাইজ করা হয়ে যাবে, বুঝে হোক না বুঝে হোক, লজিক দিয়ে হোক লজিক না দিয়ে হোক, মানে কোনো না কোনোভাবে। তো এই জন্য আমি আসলে মাঝে মাঝে খুব আফসোস হয়, খুব কষ্ট লাগে যে আমি কথা আপনাদের সাথে হয়তো বলতে পারি না। অনেকে হয়তো এতটুকুও বলবে না আমি যতটুকু বললাম, না বলেই হয়তো ভালো অনেকের মতে, তবে আমার মতে আপনাদের সাথে এই জিনিসগুলো শেয়ার করতে পারলে আমার অনেক ভালো লাগতো। এনিওয়েজ, আল্লাহ আমাদের জন্য সহজ করুক, এই প্রত্যাশাই আর কি, এই ছাড়া আসলে চাওয়ার কিছু নাই এভাবে। আজকে 26শে মার্চ, ছুটির দিন, স্বাভাবিকভাবেই রাস্তাঘাট একটু ব্যস্ত থাকবে। ছুটির দিনে সবাই ঈদের শপিং সেরে ফেলার জন্য হয়তো আসবেন, এবং আজকে আমার একটু কষ্ট লাগছে, কষ্ট হচ্ছে খুব সম্ভবত। সেটার কারণ আজকের রোদের তাপমাত্রা, আজকে বেশ চড়া রোদ। আমার ডেইলি ডাকবাংলা আসতে একদমই ভালো লাগে না, মানে বাইক চালাইতেই ভালো লাগে না কেন, মানে কোন অর্থে আমি যদি লং ট্যুরে না বের হই, শুধুমাত্র এই সিটির মধ্যে ডেইলি যাতায়াত আমার জন্য খুবই পেইনফুল। খুলনা শহরের নতুন রেলওয়ে স্টেশন, যদিও এখন আর নতুন নাই, এটা পুরাতন হয়ে গেছে। মেইনলি আগের যেটা ছিল সেটা হচ্ছে এই রাস্তা থেকে সোজা গিয়ে বাম হাতের লঞ্চ ঘাটের পরেই একসাথেই ছিল। এটাকে বলে খুলনার রেলওয়ে হাসপাতাল রোড। খুলনা শহরের পুরাতন কিছু মার্কেট, পুরাতন কিছু রাস্তাঘাটের মধ্যে এটা অন্যতম। এই রাস্তা গিয়ে মিশেছে খুলনা শপিং কমপ্লেক্সে। আর আমি এই রোডটা মাঝে মাঝে প্রেফার করি যাতে একটু ফাস্ট যাওয়া যায়, কিন্তু আজকে মেইনলি ঢুকেছি বাইকটা পার্ক করার উদ্দেশ্যে। মনে হচ্ছে যে ভুল সিদ্ধান্ত হলো, দেখা যাক কি আছে শেষ পর্যন্ত। 2.5 ঘন্টা হয়েছে আমি মার্কেট থেকে বের হলাম, 3টা 20 বেজে গেছে। এই 2.5 ঘন্টা মনে হচ্ছে অনেক অনেক সময় মনে হচ্ছে। আজকে আসলে এই রোদের তাপ অনেক। আমার আজকে আসলে বেশ কিছু কাজ আছে, এগুলোর জন্য একটু তাড়াহুড়া করেছি। আমার ফ্রেন্ডের ডিস্ট্রিবিউশন হাউসে এখন একটু যাব, আবার ও আছে কিনা জানি না, আমি মেসেঞ্জারে নক দিয়েছিলাম, এখন দেখি গিয়ে পাই কিনা। ঈদের সময় আপনি যদি বাজারে আসেন তাহলে আপনি যতই কাজ নিয়ে আসেন না কেন, পরিপূর্ণভাবে আপনার কাজ শেষ হবে না। দেনে গিয়ে আলহামদুলিল্লাহ আমার কাজ বেশ অনেকটাই শেষ হয়ে গেছে, শেষ করতে পেরেছি আল্লাহর ইচ্ছায়। এখন ফিরে যাচ্ছি। আর একটা গুরুত্বপূর্ণ, অতি গুরুত্বপূর্ণ ব্যাপারে কথা বলবো, সেটা হচ্ছে ফিলিস্তিন ইস্যু নিয়ে। আমি যদি এই ইস্যু নিয়ে কথা বলি হয়তো ঘন্টার পর ঘন্টা হয়ে যাবে, আমার কথা বলা শেষ হবে না। এই ইস্যুটা এতটাই ব্যাপক এবং এই ইস্যুটা এতটাই স্পর্শকাতর আমাদের মুসলিমদের জন্য। আলহামদুলিল্লাহ গত সরকারের তুলনায় এবারের সরকার ফিলিস্তিন ইস্যু নিয়ে
কিছু কথা বলেছেন, কিছু পোস্ট দিয়েছেন, তার জন্য আমরা থ্যাঙ্কফুল। আমি আমার প্রোফাইল থেকে, আমার যে সমস্ত পেজ আছে, আমি পেজ থেকে আমাদের গভর্নমেন্টের স্বীকৃতিগুলো শেয়ার করার চেষ্টা করেছি। কিন্তু যদিও এটা যথেষ্ট নয়, পাবলিক লাইব্রেরি ভেতরটা খুবই সুন্দর, খুবই মনোরম পরিবেশ। আপনারা খুলনাতে যারা আছেন এবং পাবলিক লাইব্রেরিতে যারা গিয়েছেন, নিশ্চয়ই তাদের কাছে ভালো লাগে এবং ভালো লাগারই কথা। বই আসলে ভালো লাগার জিনিস, কারো কিনতে ভালো লাগে, কারো সংগ্রহ করতে ভালো লাগে, কেউ বই পোকা, কেউ বই পড়তে ভালোবাসেন। বই জিনিসটাই একটা আনন্দের বা ভালো লাগার জিনিস। আচ্ছা, তো আমি যেটা বলছিলাম, ফিলিস্তিন ইস্যু নিয়ে বাংলাদেশের সরকারের কথা আগে কেন বললাম, যে আমাদের জায়গাটা আমাদেরকে স্পষ্ট করাটা খুবই গুরুত্বপূর্ণ। কে কি করলো, কে কি না করলো, সেটা আমাদের বিজনেস না। আমরা কতটুকু করলাম একটা ছোট্ট দেশ হিসেবে এবং মেজরিটি মুসলিমের একটা দেশ হিসেবে, সেটা হচ্ছে আমাদের জবাবদিহির ব্যাপার। তো এই ব্যাপারটা যদি একটু ক্লোজ করে রাখি, এবার আসি হচ্ছে যে ইসরায়েল আর ফিলিস্তিন ইস্যু নিয়ে। টোটাল ওয়ার্ল্ড যদি আপনি মানবতার সবক যারা দেয়, মানবতার কথা যারা বলে, তারা দেখবেন স্পেশালি ইউএস সেন্ট্রিক যারা আছে, এদের মুখ এখন বন্ধ হয়ে গেছে। এরা এখন কোনো ধরনের কোনো কথা, মানে এরা এখন একদমই সরব না, একদমই নীরব। কারণ ইউএসের কমপ্লিট সমর্থন ইসরায়েলের প্রতি আছে এবং ইসরায়েলকে যত ধরনের সহযোগিতা প্রয়োজন সেই সহযোগিতাটা ইউএস স্বস্বীকৃতভাবে প্রদান করে থাকে। আমি এই ব্যাপারটা নিয়ে কথা খুব ফ্লুয়েন্টলি আপনাদের সাথে বলতে পারবো না, কারণ আমার কাছে এই ব্যাপারটা একেবারেই এতটাই স্পর্শকাতর। শুধু এতটুকু বলবো যে আমাদের জায়গা থেকে আমাদের কী কোনো করণীয় আছে কি না। নিশ্চয়ই আপনারা দেখছেন গাজার যে যুদ্ধবিধ্বস্ত শিশু, যে যুদ্ধবিদ্ধ, আমার ওয়াল্লাহি আমার সারা শরীর, আমি যখনই এই কথাটা উচ্চারণ করছি গুজবাম্পস হচ্ছে। আর এক কথায় এখন কথা হচ্ছে যে সোশ্যাল মিডিয়া যারা ইউজ করি প্রত্যেকের সামনেই গাজার যুদ্ধবিধ্বস্ত মা, যুদ্ধবিধ্বস্ত শিশু, যুদ্ধবিধ্বস্ত বাবা, ভাই, বোন, এই ধরনের ছবি ভিডিও অহরহ আসছে। পার্থক্যটা শুধু, আগে আমরা হয়তো খানিকটা ডিলে করে আমরা হয়তো দেখতাম, খারাপ লাগতো, হয়তো কোনো পোস্ট দিতাম, কোনো কথা বলতাম, আবার যেরকম সেরকমভাবে চলতো। এখন যদি আপনি ফিল করে থাকেন যে এই ধরনের কোনো ভিডিও আপনার সামনে ব্লার করে দেওয়া হচ্ছে এবং আপনার সামনে আসলে আপনি স্ক্রল করে যাচ্ছেন জাস্ট বিকজ আপনি ইন্টারেস্টেড না, আপনার দেখতে ভালো লাগছে না, অথবা আপনি দেখতে পারেন না কোনো কিছু, এর মধ্যে একটা বড় কারণ হতে পারে যে এই যেই স্পর্শকাতর ব্যাপারটা, এটা আপনার কাছে গা সওয়া হয়ে গিয়েছে। অর্থাৎ আপনাকে এখন এটা টাচ করে না। আপনি মানেন অথবা না মানেন, এর একটা বড় ভূমিকা পালন করে হচ্ছে মেইন স্ট্রিম যেই ওয়ার্ল্ডের মিডিয়াগুলো আছে। অনেকে বলবেন যে হলুদ মিডিয়া, সাদা মিডিয়া। আমার কাছে মিডিয়া বলতেই হলুদ। আমার কাছে মিডিয়া বলতেই হলুদ, কারণ অনেক কারণ আছে। যদি কেউ পার্সোনালি আমার সাথে সাক্ষাৎ করে শুনতে চান বা কেন আমি কথা বললাম এই উত্তর চান, কখনো সাক্ষাৎ হলে ইনশাল্লাহ একসাথে বসে ফেস টু ফেস এই কথা বলা যাবে। কারণ পাবলিকলি ম্যাস পিপলের কাছে আমার একটা বক্তব্য সবার কাছে একরকম লাগবে না, এটাই স্বাভাবিক। যেটা বলছিলাম যে মেইন স্ট্রিম মিডিয়ায় যেটা কাজ করে, এবং আপনারা যদি একটা বিষয় লক্ষ্য করেন, মিডিয়াগুলো যেটা দেখায় সেটা হচ্ছে গাজা শেষ হয়ে যাচ্ছে, গাজার কিচ্ছু অবশিষ্ট নাই, ইসরায়েল মহা ধ্বংসযজ্ঞ চালাচ্ছে তাদের ব্যাপক ক্ষমতাধর সেনা সামন্ত দিয়ে, এবং
ইউএসের একনিষ্ঠ সহযোগিতা পাওয়ার কারণে তারা গাজায় যুদ্ধবিরতির বারবার নাটক করে তাদের উপরে হামলা চালাচ্ছে বা যুদ্ধ অব্যাহত রাখছে। আপনারা কখনো খেয়াল করবেন না, মিডিয়া এরকম বলছে যে গাজার ঘুরে দাঁড়ানোর গল্প, গাজার সংস্কৃতি, গাজার ঐতিহ্য, গাজার ঐতিহাসিক যেই ব্যাপারগুলো আছে, মুসলিমদের ইতিহাস, গাজার উত্থান, গাজা কিভাবে টিকে আছে, মুসলিম অধ্যুষিত দেশ হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যেই বারাকা রহমতের চাদর দিয়ে ফিলিস্তিন, সমগ্র ফিলিস্তিন যেভাবে আল্লাহর বারাকার ভেতর থেকে যায়, এই ব্যাপারগুলো নিয়ে আপনি কখনোই মেইনস্ট্রিম মিডিয়াকে দেখবেন না যে তারা কথা বলছে। তার কারণ শুধুমাত্র এটাই, এরা জন্মেছে দাস হিসেবে, এরা কাজ করছে দাস হিসেবে, এরা হয়তো এদের পতনও হবে দাস হয়েই। আমি এটা বিশ্বাস করি এবং আমি এরকমটাই দেখছি। আপনাদের ভিন্ন মতামত থাকতে পারে, আপনারা অনেকে আমার সাথে দ্বিমত পোষণ করতে পারেন, মোস্ট ওয়েলকাম। বাট আমার কাছে যেটা মনে হবে বা হয়েছে আমি সেটি আপনাদেরকে বলবো। আর একটা ব্যাপার আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে যে আমি গতকাল আমার ফ্রেন্ডের ডিস্ট্রিবিউশন হাউসে থাকাকালীন ওর একজন সাপ্লায়ার, সে বিগত যেই সরকার ক্ষমতায় ছিল অর্থাৎ আওয়ামী লীগ, সে ঘোর আওয়ামী লীগ সাপোর্টার। এখন হয়তো জানের ভয়ে অথবা লোকলজ্জার ভয়ে অনেক কথাই বলতে পারছে না বা বলছে না। গতদিন সে অনেক আপত্তিকর কথা বলেছে, ততক্ষণ পর্যন্ত আমি চুপ ছিলাম, ততক্ষণ পর্যন্ত আমি তেমন কোনো কথা তাকে অপোজ দেইনি বা তার সাথে আর্গু করিনি। কিন্তু সে একটা পর্যায়ে বলছে যে ফিলিস্তিনের উচিত সমগ্র ফিলিস্তিন এবং আল আকসা অর্থাৎ বাইতুল মাকদিস, আমাদের যেই আবেগ আছে, আমাদের যে সংস্কৃতি আছে, আমাদের যে ঐতিহ্য আছে, এটা ইসরায়েলকে দিয়ে দিয়ে সমঝোতায় আসার জন্য। আপনারাই বলুন, এই কথাটা শোনার পর আপনাদের কার কি অভিজ্ঞতা হবে বা কার কি ধরনের কথা বলার আছে। আমি তাকে কি বলেছি সেটা আর না বললাম। তার কথা হচ্ছে যে পলিটিক্সে অনেক কিছু হয়, এটা ফিলিস্তিন বুঝতে পারছে না। আমাদের ডু অ্যান্ড ডোন্টস হচ্ছে যথাসম্ভব এই প্রোডাক্টের বিকল্প আছে, ইসরায়েলের প্রোডাক্ট বাদে, ইউএসের প্রোডাক্ট বাদে, ইন্ডিয়ান প্রোডাক্ট বাদে সেই প্রোডাক্টগুলো ইউজ করা। একান্তই যদি আপনার হেলথ কনসার্ন হয়ে যায়, সেক্ষেত্রে যেটার বিকল্প নাই, সেক্ষেত্রে ইউজ করার ব্যাপারটা আলেমদের থেকে জেনে নেওয়া, এটা ইমানদারের কাজ হবে, হয়তো বুদ্ধিমানের কাজ হবে। এই কথা রেখেই আপনাদের মতামতের প্রত্যাশায় আজকের ভিডিও এখানেই শেষ করছি। ঈদের আগে এটাই হয়তো আপনাদের সাথে শেষ কথা, একটু আবেগঘন ভিডিও হয়ে গেল। আপনাদের মতামত আপনারা শেয়ার করবেন। প্রত্যেকের ঈদ ভালো কাটুক। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।